হুম, পরিচিত কয়েকটা কোম্পানি আছে, সেখানে কথা বলে দেখবো। অলরেডি কয়েক জায়গা থেকে অফার পেয়েছি। আগে দেখি কোনটা পছন্দ হয়। কাজের সাথে আপোষ করব না। পছন্দসই জায়গায় পছন্দ মতো কাজ করব। প্রিয়ার মনে পড়ল অর্ষা কোন সাবজেক্টে পড়েছে সেটাই জানে না, জানলে হেল্প করতে পারতো। কোন সাবজেক্ট নিয়ে পড়েছিস অর্ষা? আমি ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট। প্রিয়া চোখ বড় বড় করে ওর দিকে তাকালো। ইঞ্জিনিয়ারিং পড়েছিস তুই? হ্যাঁ। মাশাল্লাহ মাশাল্লাহ। প্রিয়া উৎফুল্ল হয়ে বলল, আজ তাহলে যাই, আবার দেখা হবে। কল করবো তোকে। নাম্বার পাবি কই? আছে তোর নাম্বার, সমস্যা নেই। অর্ষা ওর খালার বাসায় যেতেই সবাই ওর উপর ঝাঁপিয়ে পড়ল। এত দেরি কেন হলো? ও ল্যান্ড করেছে সকালে আর এসেছে এই ভর সন্ধ্যায়। এতক্ষণ কই ছিল? এসব প্রশ্নের উত্তর দিতে দিতে অর্ষা ক্লান্ত। বড় খালার এক ছেলে এক মেয়ে, দুজনেই ওর বড়। খালাতো বোন বিবাহিত আর খালাতো ভাই জব করছে। আজ ওর আসার খবর শুনে খালাতো বোন আয়েশা ছেলে মেয়ে নিয়ে চলে এসেছে। বাচ্চা দুটো অর্ষাকে পাগল করে ফেলেছে। অর্ষা হাঁপিয়ে গিয়ে বলল, আপু, এই ক্যাসেট দুটো কি করে সামলাও? সেটা বুঝতে হলে তোকে বিয়ে করতে হবে। শুধু বিয়ে করলেই হবে না, দুটো বাচ্চা পয়দা করতে হবে, তাহলেই বুঝতে পারবি কি করে সামলাই। ও নো, আমার বোঝার দরকার নেই। তখনই আয়াস অফিস থেকে ফিরেছে। সোফায় বসে অর্ষাকে গল্প করতে দেখে অপলক চেয়ে আছে। হেই অর্ষা, কেমন আছো? অর্ষা আয়াসকে দেখে মৃদু হেসে উত্তর দিল, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আহারে, অফিস করে কি হাল, ঘেমে নিয়ে একাকার। আয়াস অর্ষার ওড়না দিয়ে ঘাম মুছে বলল, ঘাম মোছার জন্য তুমি তো আছো না, চলে এসো, আর কিসের টেনশন? ওর খালামণি তেড়ে এলো ছেলের দিকে। তুই সবসময় এমন করিস মেয়েটার সাথে? আসতে না আসতে জ্বালাতে শুরু করেছিস? মাত্র তো শুরু হয়েছে আম্মু, আগে আগে দেখো হতা হে কেয়া। আয়াস দৌড়ে উপরে চলে গেল। আয়েশা হাসছে ওদের কাহিনী দেখে। অর্ষাও গাল ফুলিয়ে ফ্রেশ হতে চলে গেল। আয়েশা ফাঁক পেয়ে মাকে বলল, দুটোকে একেবারেই এক করে দাও। হলো তো অনেক অপেক্ষা। হ্যাঁ, অপেক্ষার অবসান হয়েছে। আমার বোনের মেয়ের দায়িত্ব আমি নেব। খালামণির মুখে বিয়ের কথা শুনতেই ক্ষেপে গেল অর্ষা। ড্রয়িং রুমের সোফায় বসে ল্যাপটপে ওর পছন্দ করা কোম্পানিগুলোর কার্যকলাপ, বার্ষিক আয়, ব্যবসায়িক অবস্থান, কাজের পরিবেশ, তৃতীয় পক্ষের মতামত দেখছিল। এরই মধ্যে খালামণি কফি নিয়ে ওর পাশে বসে এনিয়ে বিনিয়ে বিয়ের কথা বলল। পড়াশোনা শেষ, এখন বিয়ে করা উচিত, ব্লাবলা। এখনও নিজের ছেলের বউ করার প্রসঙ্গ তোলেনি। খালামণির কথা শুনে ল্যাপটপ বন্ধ করে বলল, আমি কি এত কষ্ট করে পড়াশোনা করেছি বিয়ে করে বসে থাকার জন্য? না খালামণি, আমি পড়াশোনা করেছি নিজের পায়ে দাঁড়ানোর জন্য। জীবনে কিছু করতে চাই। যতদিন পর্যন্ত না জীবন নিয়ে স্যাটিসফাই হচ্ছে, ততদিন বিয়েটি নিয়ে ভাবার সময় নেই। আমাকে আর কখনো বিয়ের কথা বলিও না। কিন্তু মা, বিয়ে তো করতে হবে। আমি ছাড়া তোর আর কে আছে? আমি বেঁচে থাকতে থাকতে তোর একটা গতি করে যেতে চাই। গতি? হোয়াট ডু ইউ মিন বাই গতি? বিয়ে ছাড়া আবার গতি হচ্ছে না? তুমি সেকেলে কথাবার্তা কোথায় শিখলে? তোমার মাইন্ড তো এমন ছিল না। বিয়ে ছাড়াও আমার গতি হবে? প্লিজ এসব ইমোশনাল কথাবার্তা বলো না। বেশি বিয়ে করলে আমার বাসায় শিফট হয়ে যাবে। অর্ষা ল্যাপটপ তুলে বিরক্ত মুখে রুমে চলে গেল। বিয়ে ছাড়া জীবনে কিছু নেই নাকি? বিয়ের শব্দটা শুনলেই মেজাজ খারাপ হয়ে যায়। কি করবে বিয়ে করে? যাকে বিয়ে করবে তাকে ভালোবাসতে পারবে, আর সেই কি ভালোবাসবে? ভালোবাসা বলে কিছু আছে? যা আছে তা হলো ভালো থাকা। সবাই নিজের মতো ভালো থাকতে চায়। অর্ষা সকাল সকাল রেডি হয়ে গেছে। একদম ফর্মাল লুক, কালো জিন্স, সাদা শর্ট টপ, মুখে হালকা মেকআপ, হাই হিল, আর সিল্কি চুলগুলো উঁচু করে ছুটি করা। হাতে প্রয়োজনীয় ফাইলপত্র, ডান হাতের কবজির কিছুটা উপরে পার্স। অর্ষা শেষবারের মতো নিজেকে আয়নায় দেখে নিল, কোনো কমতি আছে কিনা। কোনো কমতি চোখে পড়ল না। কাউকে কল করতে করতে রুম থেকে বের হয়ে গেল। ডাইনিং টেবিলে খালামণি, খালু, খালাতো ভাই, খালাতো বোন নাস্তা করছিল। অর্ষাকে দেখে আয়াস জিজ্ঞেস করলো, কই যাস? ইন্টারভিউ আছে। ঠিক আছে, নাস্তা করে নে, আমি অফিসে যাওয়ার সময় তোকে ড্রপ করে যাব।
আয়েশের কথা শুনে খালামণি খুশি হলো। আয়েশের দিকে কিছু একটা ইঙ্গিত করলো। দরকার নেই, আমার সাথে আমার এক ফ্রেন্ড যাবে, ওকে কল করেছি। আচ্ছা, তাহলে ভালো হলো, বেস্ট অফ লাক। ওদের কথা শুনে চুপসে গেল দুজন। অর্ষা নাস্তা না করেই চলে যাচ্ছে, তাই খালা বলল, কিরে, নাস্তা না করে কই যাস? অর্ষা ভার মুখে বলল। আমার দেরি হয়ে যাচ্ছে। খালামণি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার উপর রাগ করেছিস? ঠিক আছে, তোকে আর কখনো বিয়ের কথা বলবো না। তোর যখন ইচ্ছে হবে তখন করিস। আয়াস সেটা শুনে বলল, বিয়ে? ওর বিয়ের বয়স হয়েছে? আমি এত বড় একটা ছেলের চোখের সামনে বউ ছাড়া ঘুরছি, সেটা চোখে পড়ে না? আর ওর বিয়ে দিয়ে পাগল হয়েছ? একটু তো আমার জন্য পাগল হও। আয়াসের খেয়াল হলো বাবা ওদের সাথে বসে খাচ্ছেন। তখনই হঠাৎ পিলে চমকে ওঠে। বাবার দিকে আর চোখে চেয়ে তোতলাতে তোতলাতে বলল, আমি মজা করছিলাম। দাঁত কেলিয়ে বলল। অর্ষা সবার কথা শুনে স্থির হলো, তারপর বলল, আমি রাগ করিনি খালামণি, তুমি আমার জন্য ভাববে স্বাভাবিক, কিন্তু আগে আমি কিছু করি। তুমি না বলো প্রতিটি মেয়ের পায়ের নিচ শক্ত করা উচিত, আমি তাই করছি। অর্ষার খালু বলল, একদম ঠিক কাজ করছো অর্ষা। আয়েশাকে দেখো, লাইফে কিছু করার আগেই বিয়ে হয়ে গেল। এখন স্বামী, সংসার আর বাচ্চাদেরকে সামলাচ্ছে, কিছু করার আর সময় পায়নি। তোমার যা ইচ্ছে হয় তাই করো, অন্যকে খুশি করার জন্য মনের বিরুদ্ধে একদম যাবে না, তাহলে আজীবন আফসোস করতে হবে। জি ধন্যবাদ আঙ্কেল, আমি তাহলে আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। আমার জন্য দোয়া করবেন। অবশ্যই, বেস্ট অফ লাক। অর্ষা আর প্রিয়া অফিসের সামনে দাঁড়িয়ে আছে। প্রিয়া অফিস দেখে বলল, অফিসটা তো সেই সুন্দর রে অর্ষা, দেখিস এখানেই তোর জব হয়ে যাবে। অর্ষা মৃদু হেসে বলল, তোর কথাই যেন সত্যি হয়। অবশ্যই হবে, তুই সিভি জমা দিলে তোর জব হয়ে যাবে, কোনো কোয়েশ্চেন করবে না, দেখিস। অর্ষা ভ্রু কুঁচকে ওর দিকে তাকালো, তারপর বলল, অমন জব আমার চাই না। আমি নিজেকে দেখিয়ে কিংবা সিভি দেখিয়ে আকর্ষিত হয়ে জব চাই না। আমি যোগ্যতার ভিত্তিতে জব চাই। সারা রাত পড়াশুনো কেন করলাম যদি কোনো কোয়েশ্চেন না করে? ওকে ওকে, এখন ভেতরে যাওয়া যাক। ওরা দুজন ভেতরে গেল, কিন্তু কোথায় ইন্টারভিউ নিচ্ছে সেটা জানা নেই। এত বড় অফিসে অর্ষা জিজ্ঞেস করার মতো কাউকে পাচ্ছে না। প্রিয়া একটা ছেলেকে দেখে অর্ষাকে ফিসফিস করে বলল, ওকে, জিজ্ঞেস কর। অর্ষা প্রিয়াকে বলল। তুই একটু জিজ্ঞেস কর না। প্রিয়া ছেলেটার দিকে বারবার তাকাচ্ছে, কিন্তু জিজ্ঞেস করার সাহস পাচ্ছে না। ছেলেটা ওদের দেখে ভাব নিয়ে মোবাইলে মনোযোগ দিল। প্রিয়া ইতস্তত করছে জিজ্ঞেস করতে। ছেলেটা আর চোখে ওদের দেখছে, মনে মনে ভাবছে হয়তো ওর সাথে লাইন মারতে আসবে। মনে মনে হাসছে। প্রিয়া ওর সামনে গিয়ে দাঁড়ালো। এক্সকিউজ মি। ছেলেটা ব্যস্ততা দেখিয়ে মোবাইল থেকে চোখ সরিয়ে ভাব নিয়ে বলল, জি। প্রিয়া অর্ষার দিকে একবার চেয়ে ছেলেটার দিকে চেয়ে বলল, কিছু মনে না করলে আপনার পরিচয়টা পেতে পারি? আসলে প্রিয়ার কথা শেষ হতে না হতেই ছেলেটা বলল, এখনকার মেয়েরা ছেলে দেখলেই হলো উফ। অর্ষা ওর কথা শুনে ভীষণ ক্ষেপে গেল। পায়ের জুতা খুলে ছেলেটার মুখের সামনে নিয়ে বলল, এখানকার মেয়েরা কি কি এখানকার মেয়েরা? ছেলেটা ভড়কে গেল। ভড়কে গিয়ে অর্ষার দিকে বড় বড় চোখ করে চেয়ে রইল। অর্ষা রেগে গিয়ে ওর কলার ধরে বলল, কথা বলছিস না কেন? নিজের চেহারা দেখেছিস? জোকার একটা, যেই ভাব নিয়ে দাঁড়িয়ে আছিস যেন কোম্পানির সিএ। মেয়েদের সস্তা মনে করিস? জুতা পেটা করে তোর ভাব ছুটিয়ে দিব, অশিক্ষিত বেয়াদব। ছেলেটা কথা বলতে ভুলে গেল। অর্ষা ওর কলার ছেড়ে দিল, তারপর হন হন করে বের হয়ে গেল। প্রিয়া ওর পেছনে পেছনে দৌড়ে গেল। এই অর্ষা, চলে এলি কেন? ইন্টারভিউ অ্যাটেন্ড করবি না? অর্ষার স্পষ্ট উত্তর, না। না মানে এত বড় একটা কোম্পানিতে জব করার সুযোগ ছেড়ে দেবে? হ্যাঁ দিলাম, এখানে আমার জবের প্রয়োজন নেই, করবো না আমি জব এখানে। প্রিয়া প্রতি উত্তরে কিছু বলল না। অর্ষাকে দেখে সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। অর্ষা উপরে উপরে যত ম্যাচিওর ভাব নিয়েই থাকুক না কেন, ও সেই আগের মতোই রয়ে গেছে। ও ম্যাচিওর হলে এমন একটা কাজ করতো না। ছোট একটা কারণে রাগ করে ইন্টারভিউ না দিয়ে চলে আসতো না।
অর্ষা বাড়িতে ফিরে ইন্টারভিউ না দেওয়ার কথা কিছুই জানায়নি। বিকেলবেলায় গেল নিজেদের ফ্ল্যাটে। অনেক দিন ধরে ফ্ল্যাটটা বন্ধ পড়ে আছে। চাবি দিয়ে দরজা খুলে পেছনে পা রাখতেই শরীর ছমছম করে উঠল। বাড়িটায় অনেক দিন কেউ না থাকায় হন্টেড মনে হচ্ছে। চারিদিকে ধুলোবালি মাকড়সার জাল দিয়ে বোনা, জিনিসপত্রের উপরে ধুলোর স্তূপ জমে আছে। অর্ষার ভেতরে যেতে ভয় লাগছে, এক পাও আগাতে পারছে না। এমন মুহূর্তে মনে হচ্ছে কাউকে না এনে চরম ভুল করেছে। নিজের প্রতি রাগ হচ্ছে। সাহস করে পা বাড়ালো সামনের দিকে। চোখের সামনে ভেসে উঠছে কত স্মৃতি। ছোট থেকে বড় হয়েছে এই বাড়িতে, বাবাই একমাত্র সঙ্গী ছিল ওর। চোখ ঝাপসা হয়ে এলো পুরনো স্মৃতি দৃষ্টিগোচর হতেই। অর্ষা চোখের পানি মুছে নিজের ঘরে গেল, দরজা খুলে ভেতরে গেল। এত যত্নের বিছানায় ধুলো জমেছে কয়েক স্তূপ। পড়ার টেবিল, বইয়ের র্যাক, ড্রেসিং টেবিল, আলমারি সবকিছু চোখ বুলিয়ে নিল। বইয়ের র্যাক থেকে ডায়েরিটা বের করলো। ডায়েরি হাতে নিতেই বুক ভারী হয়ে গেল। শ্বাস রুদ্ধকর অবস্থা। অর্ষার চোখের পানি ধুলো ময়লাযুক্ত ডায়েরির উপর পড়ে এক বিন্দু কাদার সৃষ্টি হলো। অর্ষার হাত কাঁপছে, হাতে রাখতে পারছে না ডায়েরিটা। র্যাকে আবারও রেখে দিল। দুর্বল হতে চায় না আর। ডায়েরি রেখে ঘর থেকে বের হয়ে গেল। ফ্ল্যাটের আর কোনো কিছু দেখার প্রয়োজন নেই, এখনই চলে যাবে ও। ফ্ল্যাটের দরজা লক করে বের হয়ে গেল চুপিসারে। ফ্ল্যাটটা পরিষ্কার করা দরকার। 6 মাস পর দর্শন দেশে ফিরেছে। ওর পরিবার আর বন্ধুরা ওকে এয়ারপোর্ট থেকে পিক করতে গিয়েছিল। দর্শন আর ওর বন্ধুরা এক গাড়িতে। দর্শন কেমন গম্ভীর আর চুপচাপ বসে আছে, কারোর সাথে কথা বলছে না। চোখের ওই কালো সানগ্লাসটা ওকে আড়াল করে রেখেছে। দর্শন যখন দেশ ছাড়ে তখন ওকে তিক্ত অভিজ্ঞতার শিকার আর ভাঙা হৃদয় নিয়ে যেতে হয়েছিল। আজ এত বছর পর দেশে ফিরে ঠিক সেই জায়গায় ফিরে যাচ্ছে। মনে পড়ে যাচ্ছে সব কিছু। কেমন দম বন্ধ লাগছে, ভালো লাগছে না কিছু। রোশন ওকে চুপচাপ দেখে বলল, কিরে তুই এত চুপচাপ কেন? এতদিন পরে দেখা হলো। দর্শন গম্ভীর মুখে উত্তর দিল, ভালো লাগছে না কিছু, কেমন অস্থির লাগছে। যে ক্ষত নিয়ে দেশ ছেড়েছিলাম সেটা একটুও শুকায়নি, এখনো দগদগে, কেমন বিশ্রী যন্ত্রণা করছে। রোশন আর কথা বাড়ালো না। একটা মিউজিক অন করতে বলল ড্রাইভারকে। আমার কল্পনা জুড়ে যে গল্পেরা ছিল আড়ালে সব লুকোনো, সেই গল্পের সব রঙিন হলো পলকে তোমাকে হঠাৎ পেয়ে যেন। প্রেম তুমি আসবে এভাবে, আবার হারিয়ে যাবে ভাবিনি। আজও আছে সেই পথ, শুধু নেই তুমি। বলো কোথায় আছো অভিমানী? দর্শনের গাড়ি চলছে কলেজের রাস্তা ধরে। এয়ারপোর্ট থেকে বাড়িতে যেতে হলে এই রাস্তা ধরেই যেতে হয়। দর্শন অপলক সেই রাস্তা দেখছে। যত এগুচ্ছে বুক ভারী হয়ে আসছে। সব থেকে কি যেন নেই, তোমাকে তাই খুঁজে যাই প্রতিক্ষণে। দর্শন বিভোর হয়ে গেছে রাস্তার ধারে। হঠাৎ হুঁশ ফিরল এই লাইনে, যে থাকা দূর বহুদূর, যে পথে আজ রয়ে গেছো স্মৃতির পাতায়। এসো না একটি বার, স্বপ্ন যত সাজাতে আবার শুনছো কি আমায়। দর্শনের মনে হচ্ছে এই গানটা ওর জন্য। ওর প্রতি উপহাস করছে গানের প্রতিটি লাইন। এমন দম বন্ধ করা পরিস্থিতিতে এত বছরে কখনো পড়েনি। একটা মেয়েকে ভালোবেসেছিল, সেই মেয়ে ওকে ছেড়ে চলে গেছে। এই 7.5 বছরে এর কিচ্ছু ভোলেনি, তবে কাউকে বুঝতে দেয়নি। কারোর সাথে এই নিয়ে এক লাইন আলোচনা পর্যন্ত করেনি। দর্শন চেঁচিয়ে বলল, স্টপ দ্য সং। সবাই ওর চিৎকারে হকচকিয়ে গেল। দর্শনের নিচের ঘরটা কেমন অস্বস্তিকর লাগছে। মনে হচ্ছে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছে না। অপরিচিত কারো ঘরে এসে পড়েছে। চারিদিকে দামি আসবাবপত্র দিয়ে সাজানো, তবুও ভালো লাগছে না।
দর্শন দরজা জানালা সব খুলে দিল। ছোট থেকেই নতুন জায়গায় মানিয়ে নিতে বেশ সময় লাগে দর্শনের। গতকাল অবধি বেডরুম অন্যরকম ছিল, আর আজ সম্পূর্ণ আলাদা। নতুন ঘর, নতুন আসবাবপত্র, নতুন ডেকোরেশন, সব মিলিয়ে বেশ অস্বস্তি লাগছে। দর্শনরা যে ফ্ল্যাটে থাকতো সেটা দর্শন ইউএসএ যাওয়ার পর চেঞ্জ করে ফেলেছে। বাবা মায়ের জমানো টাকায় জমি কিনে নিজেদের দোতলা বাড়ি বানিয়েছেন। তাই এ বাড়ির সাথে দর্শনের কোসমিন কালেও সম্পর্ক ছিল না। উপরন্তু ও একটু খুঁতখুঁতে স্বভাবের। ঘরের ডেকোরেশনের কিছু চেঞ্জ দরকার, কিন্তু এখন এনার্জি নেই। তাই ফ্রেশ হওয়ার চিন্তা করলো। বাথরুমে গিয়ে নিচের প্রয়োজনীয় সব কিছু ঠিকঠাক জায়গায় পেল। এগুলো ওর বোন দিশার কাজ। দর্শন মুচকি হেসে শাওয়ার নিতে ব্যস্ত হয়ে গেল। শাওয়ার নিয়ে পাতলা একটা টি শার্ট পরে বাগানে গেল। ছোট্ট একটা বাগান, যেখানে ফুটে আছে হরেক রকমের ফুল। বাগান থেকে দোতলা বাড়ির দিকে তাকালো। ভিডিও কলে পিকে অনেকবার দেখেছে, কিন্তু সামনাসামনি এই প্রথমবার। বাড়িটা বেশ সুন্দর, বাবা মায়ের পছন্দ আছে। বেশ খরচা করেছেন এই বাড়িটি দাঁড় করাতে। দর্শনের সব সময় স্বপ্ন ছিল নিরিবিলিতে ও নিজের ছোট একটা বাড়ি হবে। সামনে ছোট্ট একটা বাগান থাকবে। বাগানে ফুলের রাজ্যের পাশাপাশি ফলের গাছ রাজত্ব করবে। পাখির কিচিরমিচির শব্দে সব সময় মুখরিত থাকবে। সেখানে ছুটির দিন বিকালে বসে কফি খেতে খেতে গিটার বাজাবে। সেই স্বপ্নটা ঠিক পূরণ হলো, কিন্তু এখন আর গিটার বাজাতে ইচ্ছে করে না। গিটার রেখেই ইউএসএ গিয়েছিল, সেখানে গিয়ে গিটার আর কেনেনি। একসময় কত গিটার বাজাতো, মুগ্ধ হয়ে অর্ষার গান শুনতো। না, আবারও অতীত নাড়া দিয়ে ওঠে। দর্শনের অস্থির লাগতে শুরু করলো। দর্শন গাড়ির চাবি নিয়ে বের হয়ে গেল। গাড়ি চালাচ্ছে আনমনে। ওর চোখ দুটো পথে প্রান্তরে কাকে যেন খুঁজে ফেরে। মনে হয় এই বুঝি দেখবে। দর্শন বারবার রাস্তার এপাশ ওপাশ দেখছে। এভাবে কাউকে পাওয়া যায় না, তবুও মন মানে না যদি পেয়ে যায়। অর্ষা কোথায় আছে সেটাই জানে না। কারো কাছে জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করে না, তবুও খুঁজছে। অর্ষা 6 মাস ধরে জব করছে। মোটা অঙ্কের স্যালারির সাথে ঝুড়িতে বেশ প্রশংসাও কুড়িয়েছে। ওর মেধা, সততা, দায়িত্বশীলতা, পরিশ্রম, একাগ্রতা দেখে কোম্পানির ডিরেক্টর ওকে আরও উচ্চ পর্যায়ে সম্মান দিতে চায়। কিন্তু এসবের জন্য অর্ষার সময় প্রয়োজন, তাই আগ্রহ নেই। অফিসার বাড়িতে বসে সারাদিন কাজ এই করেই কেটে যাচ্ছে সময়। আর কোনো দিকে মন নেই ওর। অফিসের সময়গুলো ভালো যাচ্ছে, অনেক কিছু থেকে নিজেকে বিরত রাখতে পারছে। এত চাপে শপিং, পার্লার কিছুই হচ্ছে না। ছুটির দিন কাজ শেষ করে হাই তুলতে তুলতে দিন চলে যায়, কিন্তু নিজের জন্য সময় বের করা জরুরি মনে করছে। তাই প্রথমে শপিংয়ে যাবে, শপিং শেষ করে পার্লারে যাবে। নিজের যত্ন নেওয়া উচিত। দর্শন রোশানকে নিয়ে শপিং করতে গিয়েছে। ইউএসএ থেকে এসেছে 10-12 দিন হয়ে গেছে। কিছু কেনাকাটা করা প্রয়োজন। একা যেতে ভালো লাগছে না, তাই সময় বের করে রোশানকে নিয়ে গেল। অর্ষা শপিং শেষ করে কতগুলো ব্যাগ নিয়ে বের হচ্ছে। দর্শন নিজের জন্য টি শার্ট দেখছিল হ্যাঙ্গার থেকে নেড়ে চেড়ে। হঠাৎ সামনের আয়নায় পরিচিত একটা মুখ দেখে চমকে ওঠে, সাথে সাথে ঘুরে যায়। সেখানে কেউ নেই। দর্শন টি শার্ট দেখা রেখে সব থেকে বের হলো। ডান পাশে কয়েকজন মহিলা, 2টো ছেলে আর কিশোরী 3টে মেয়ে আর যুবতী একটা মেয়ে যেতে দেখলো। সম্ভবত ওই মেয়েটাকে দেখেছে। রোশান ওকে এভাবে আসতে দেখেও নিজেও বের হয়ে গেল। দর্শনের কাঁধে হাত রেখে বলল। দর্শন ওর কাঁধ থেকে হাত সরিয়ে বলল, তুই একটু ভেতরে অপেক্ষা কর, আমি আসছি। সবুজ ড্রেস পরা মেয়েটাকে পেছনে থেকে দেখেও পরিচিত মনে হচ্ছে। মনে হচ্ছে ও অর্ষা। যে অর্ষাকে চেনে সে অর্ষা, বদলায়নি একদম। লম্বা পাতলা সেই শারীরিক কাঠামো। দর্শন শিওর হওয়ার জন্য পেছনে পেছনে গেল। যদি অর্ষা হয় তবে ওকে জিজ্ঞেস করবে। অনেক প্রশ্ন করার আছে ওকে। দর্শন দ্রুত পায়ে হাঁটছে, কিন্তু তাকে আর দেখতে পাচ্ছে না। এদিক সেদিক পাগলের মতো খুঁজছে, কিন্তু হারিয়ে ফেলছে। ভিড়ের মধ্যে সেই মেয়েটাকে আর খুঁজে পেল না। দর্শন দ্রুত মার্কেট থেকে বাইরে গেল। পার্কিং লটে গিয়ে দাঁড়ালো, কিন্তু সেই মেয়েকে দেখতে পেল না। দর্শন আবারও মলে ঢুকলো। অশান্ত মন নিয়ে আশেপাশে লেডিস সবগুলোই উকি মারছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। রোশানের কল আসায় দাঁড়িয়ে গেল। কল রিসিভ করে আসছি বলে স্থির দাঁড়িয়ে রইল। আশেপাশে চোখ বুলালো। নিজের চুলগুলো সচরে চেপে ধরে বলল, শিট, হারিয়ে ফেললাম।
রোশানের কাছে বিধ্বস্ত অবস্থায় গেল। রোশান ওর এই অবস্থা দেখে বলল, কিরে তোকে এমন লাগছে কেন? আর কোথাও গিয়েছিলি? একজনকে খুঁজতে গিয়েছিলাম, পেয়েও হারিয়ে ফেলাম, ভাগ্যটাই খারাপ। দর্শন আন মনে বলে ফেলল। রোশান বুঝতে না পেরে বলল। কাকে? কি বলছিস কিছুই বুঝতে পারছি না। দর্শনের হুঁশ হলো, হকচকিয়ে গিয়েও নিজেকে সামলে নিয়ে বলল, মামাকে, ছোট মামাকে। মনে হলো তাকে দেখলাম, কিন্তু পরবর্তীতে আর খুঁজে পেলাম না। বাদ দে, চল শপিং সেরে নিই। রোশান আর দর্শন শপিং করছে, কিন্তু পুরোটা সময় দর্শন বেখেয়ালি ছিল। রোশান সবটাই খেয়াল করলো, কিন্তু কিছু বলল না। অর্পা দেশে ফিরেছে, সে খবর বন্ধু মহলে ছড়িয়ে পড়ল। অর্পা গেট টুগেদারের আয়োজন করলো, রোশানকে বলতেও ভোলেনি। যতই হোক রোশান তাদের ফ্রেন্ড সার্কেলের একজন, নিজের ব্যক্তিগত সমস্যা কেন সকলের সামনে আনবে? আর তাছাড়া ওর প্রতি কোনো অভিযোগ নেই, দুজনের সম্মতিতেই ব্রেকআপ হয়েছে এবং পরবর্তী সময়ে ওরা ফ্রেন্ড থাকবে এটাও বলা ছিল, তাই এটাকে পার্সোনালি নিতে চায় না। রোশানও পুরনো কথা মনে না রেখে অর্পার গেট টুগেদারে যায়। দর্শনও সুযোগ মিস করেনি। এত বছর পর সবার সাথে দেখা হবে, সে সুযোগ কি হাতছাড়া করা যায়? দর্শন গিয়ে গেট টুগেদারে উপস্থিত হলো। দর্শনকে দেখে অর্পার চোখে পানি চলে এলো। ওদের শেষ সাক্ষাৎ খুব একটা সুন্দর ছিল না। দর্শন তখন বিধ্বস্ত ছিল। অর্পা আবিষ্কার করলো যে দর্শন আগের চেয়ে চুপচাপ গম্ভীর হয়ে গেছে, হাসে খুব কম, যতটুকু কথা বলে সেটা একদম প্রয়োজনীয়। ওদের আলাপচারিতার মধ্যে রোশান চলে এলো। ওর গায়ে অফিসের পোশাক, অফিস শেষ করেই চলে এসেছে। বাসায় গিয়ে ফ্রেশও হয়নি। ফরমাল লুকে রোশানকে খুব হ্যান্ডসাম লাগছে। অর্পা ওকে এক পলক দেখে চোখ সরিয়ে নিল। রোশান সবার সাথে স্বাভাবিক ও হেসে হেসে কথা বলছে। অর্পা আর চোখে বারবার ওকে দেখছে, সেই হাস্য উজ্জ্বল মুখটা, ঠোঁটের কোণে এক ফালি হাসি লেগেই আছে, একদম বদলায়নি। অর্পা আর রোশান নিজেদের স্বাভাবিক রাখার চেষ্টা করলেও বাকিরা কেন জানি অদ্ভুত আচরণ করছে, ওদের দিকে কিভাবে তাকাচ্ছে, এতে ওদের মধ্যে অস্বস্তি বাড়ছে। অর্পা একটু বেশি অস্বস্তি ফিল করছে। রোশান সব বুঝতে পেরে বলল, গায়েস টেক ইট ইজি প্লিজ, আমাদের আনইজি ফিল করিও না। ওই আর গুড ফ্রেন্ড, প্রথম দিকে তো তাই ছিলাম, মাঝে একটা সম্পর্ক হয়েছিল সেটা ভেঙেও গেছে, কিন্তু আমাদের বন্ধুত্বটা রয়ে গেছে। অল্প বয়সের আবেগের একটা সম্পর্কের মূল্য কি বন্ধুত্বের চেয়ে বেশি? রোশান যুক্তি তর্ক দাঁড় করালেও অর্পার কাছে ওর কথাগুলো অপমানজনক মনে হলো। রোশান কত সহজে বলে দিল সব। অর্পা তবুও মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে রেখেছে। সবাই রোশানের কথা শুনে স্বাভাবিক হলো। খাওয়া দাওয়া আড্ডার ফাঁকে সবাই সবার খোঁজ খবর নিল। কে কবে বিয়ে করছে, কার বফ গফ কি করে, নানান প্রশ্ন। অর্পাকে বিয়ের কথা জিজ্ঞেস করায় উত্তর দিল, আগে তো ওদেশে ফিরি, সেখানে আগে ভালো করে সেটেল হই। ডাক্তারি পাস করেছি মাত্র, কোথাও জয়েন করিনি। জয়েন করে সবকিছু গুছিয়ে তারপর ওখানের কাউকে বিয়ে করে নেব। ওখানে বলতে অবশ্যই বাঙালি মুসলিম হতে হবে। ওর কথা শুনে সবাই চমকে ওঠে। তামিম বিস্ময় নিয়ে প্রশ্ন করে, তুই ওখানে সেটেল হবি? হ্যাঁ, আমি আসলে একেবারে আসিনি, ফ্রি আছি, তাই জাস্ট সবার সাথে দেখা করতে এসেছি। জবে জয়েন করলে ব্যস্ত হয়ে পড়ব, তখন হয়তো আসা হতো না, তাই জবে জয়েন করার আগেই এলাম। কি বলছিস? আমরা এটা ভাবতে পারছি না, তুই আবার চলে যাবি শুধুমাত্র দেখা সাক্ষাতের জন্য এসেছিস? অর্পা সবার মলিন মুখ দেখে উসখুস করতে করতে বলল, আসলে ওখানে অনেক দিন থেকেছি, তাই অভ্যস্ত হয়ে পড়েছি, চেনা জানাও হয়েছে খুব। ওখানে আমি একটা বেটার লাইফ পাবো। তাছাড়া এখানে আমার বাবা মা ছাড়া তো আর কেউ নেই। ওখানে গিয়ে নিজে ভালোভাবে সেটেল হই, তারপর তাদের নিয়ে যাব। ওর কথা শুনে সবাই ব্যথিত হলো, কিন্তু যেহেতু ওর লাইফ, তাই কারো কিছু বলার অধিকার নেই। ও যেখানে কমফোর্ট ফিল করবে সেখানেই থাকবে। পরিস্থিতি স্বাভাবিক করতে রাতুল রোশানকে প্রশ্ন করলো, তুই কবে বিয়ে করছিস? রোশান মাথা চুলকে আঙুলের কর গণনা করে বলল, মাত্র 26 বছর বয়স আমার। বিয়ের বয়স কি হয়েছে? তা না হোক প্ল্যানিং। আমি কোনো কিছু প্ল্যানিং করে করি না, যখন যেটা হওয়ার হবে। প্ল্যান করে মাথা কেন খাবো? রোশান খাওয়াতে মনোযোগ দিল। রাতুল পাল্টা প্রশ্ন করলো, গার্লফ্রেন্ড? বিয়ের বয়স হয়নি বেশ, কিন্তু প্রেম তো করছিস।
রোশানের খাওয়া বন্ধ হয়ে গেল। বিষম খেয়ে বলল, প্রেম ভালোবাসা ছাড়া থাকা যায়? এখন জিজ্ঞেস করবি গার্লফ্রেন্ড কি করে, কই থাকে? আমার গার্লফ্রেন্ড মঙ্গল গ্রহে থাকে, সেখানে গবেষণায় ব্যস্ত। তামিম ওর কথা শুনে গালি দিয়ে বলল। শালা। রোশান মৃদু হাসল, তারপর বলল, প্রাইভেসি রাখছি। অর্পা ওর কথাই কান দিল না। ও আগের মতোই পাগল আছে। দর্শনের দিকে তাকালো। ও গম্ভীর মুখে বসে আছে। অর্পা ওর দিকে চিন্তিত ভঙ্গিতে চেয়ে বলল, দর্শন তো দার্শনিক টাইপ কিছু হয়ে যাচ্ছিস। ঘটনা কি? রিলেশন কিছু চলে? আই মিন গার্লফ্রেন্ড আছে? দর্শন মুখে গাম্ভীর্য ভাব বজায় রেখেই বলল, আমি এখনো একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি। সবাই ওর কথা শুনে চমকে গেল। কারো বুঝতে বাকি নেই কার কথা বলছে, কিন্তু তার নাম উচ্চারণ করল না। অর্পা দীর্ঘশ্বাস ছেড়ে রোশানের দিকে তাকালো। রোশান কত সহজে সব ভুলে গেছে, অথচ দর্শন আজও তার পুরনো প্রেমিকাকে অসম্ভব ভালোবাসে। প্রকৃত ভালোবাসা কত সুন্দর। হঠাৎই কোলাহলপূর্ণ পরিবেশে থমথমে অবস্থা বিরাজ করল। সবার মধ্যে নেমে এসেছে নিগুড় সন্ধ্যার মতো পিনপতন নীরবতা। দর্শন নিজের কর্মকাণ্ডের জন্য নিজের উপরই রাগ হলো। মুখ ফসকে এত বড় সত্যিটা কি করে বলে ফেলল? এতদিন তো নিজের মধ্যে চাপা রেখেছিল, এখন কেন পারল না? এখন ওরা নানান প্রশ্ন করবে, কি উত্তর দিবে? শুধু শুধু অস্বস্তিতে পড়বে। অনেকক্ষণ হয়ে গেল কেউ কোনো প্রশ্ন করল না। হয়তো ওকে বিব্রত করতে চাই না। দর্শন মনে মনে স্বস্তির নিঃশ্বাস নিল, কিন্তু বেশিক্ষণ সেটা আর পারল না। রোশান ওর স্বস্তিতে পানি ফেলে বলল, অর্ষা, তুই অর্ষাকে? রোশানের মুখে অর্ষার নাম শুনে দর্শনের বুকের ভিতর শিহরণ বয়ে গেল। কত দিন, কত মাস, কত বছর পরে কারো মুখে ওর নাম শুনল। এতদিন কেউ ওর নাম নেয়নি। হয়তো ভেবেছে দর্শন ওকে ভুলে গেছে। দর্শনের মনটা হঠাৎ সাহসী হয়ে উঠল, স্পষ্ট উত্তর দিল, হ্যাঁ অর্ষা, আমি অর্ষাকে এখনো ভালোবাসি। রোশান কিছুটা ক্ষিপ্ত হলো, ঝাঝালো কণ্ঠে বলল, এত কিছু পরেও ওকে ভালোবাসিস? লাইক সিরিয়াসলি? ওর প্রশ্নে দর্শন বিরক্ত হলো কিনা জানা নেই, কিন্তু অর্পা বিরক্ত হলো। মুখে কিছু না বললেও চোখে মুখে বিরক্তি ভাব ফুটে উঠল। সেদিকে চোখ পড়তেই রোশান চুপসে গেল। ও আর বাড়তি প্রশ্ন করল না। দর্শন আরো গম্ভীর হয়ে গেল। অর্পা সবার দিকে একবার চেয়ে বলল, কই, আমাদের তো কখনো কিছু বলিসনি। আমরা ভেবেছি তুই সব ভুলে লাইফে মুভ অন করেছিস, ভালো আছিস। কারণ আমি চাইনি আমার জন্য আমার বন্ধুরা আর সাফার করুক, ডিস্টার্ব হোক, তাই সবটা নিজের মধ্যে গোপন রেখেছি। 7.5 বছর একাই সাফার করেছিস, অথচ আমরা ভেবেছি সব নর্মাল হয়ে গেছে, তুই ভুলে গেছিস সব। দর্শন মৃদু হাসল, মৃদু হেসে বলল, প্রথম ভালোবাসা কি ভোলা যায়? যদি তা সত্যিকারের ভালোবাসা হয়, হয়তো কিছু ভুল ছিল, তাই ওকে হারিয়ে ফেলেছি। এত বছর ওর খোঁজ করিসনি কেন? ইনফ্যাক্ট এখনো। যে নিজে থেকে হারিয়ে যায় তাকে কি খোঁজা যায়? তা অবশ্য ঠিক। কোথায় যে গেল আর কেন গেল? আমি চাই ও ওর মতো ভালো থাকুক। ও যা করেছে তাতে ওকে না পাওয়ার আফসোস কখনোই হবে না। এভাবে আর কত? জানি না, জানতে চাইও না। আমি ভালোবাসি, ব্যাস। শুধু ভালোবাসিস নাকি ঘৃণাটুকুও করিস? যাকে ভালোবাসি তাকে তো ঘৃণা করা যায়, সেক্ষেত্রে হয়তো ঘৃণাও করি। সবাই চুপ। কেউ ওর এই কথার প্রেক্ষিতে আর কোনো কথা বলল না। থমথমে পরিবেশ। দর্শন এত বছর পরে বন্ধুদের সাথে আড্ডা দিতে এসে পরিবেশটা গম্ভীর করে দিল। সব স্বাভাবিক করতে বলল, ভাবছি কাজে লেগে যাব, আর বেকার বসে থাকতে ভালো লাগছে না। ওর কথায় সায় দিয়ে রাতুল বলল, ইউএস থেকে বড় ডিগ্রি নিয়ে এসে নিজেকে যদি বেকার বলিস তাহলে আমরা কি বলবো? ডিগ্রি আছে কিন্তু জব নেই। তোরা জব করছিস, সেক্ষেত্রে আমার দিক থেকে এগিয়ে আছিস। তামিম বলল, তাহলে তুইও এগিয়ে যা। হ্যাঁ, লাইফে আগাতে চাই, ভালো কিছু অর্জন করতে চাই। জীবনে অনেক কিছু করার আছে। ডক্টর হসপিটাল থেকে খবর পেয়েছি, বাবা মায়ের সঙ্গে আলোকে করে দেখি কোথায় ভালো হবে, দেন জয়েন করে নিজের যোগ্যতা প্রদর্শন করব। অবশ্যই, বসে থেকে কোনো কাজ নেই, এখন শুধু অর্জন করতে হবে, তাহলে মেয়েদের লাইন পড়ে যাবে পেছনে। অর্পা ধমক দিয়ে বলল, মেয়েদের লাইন ছাড়া জীবনে কিছু নেই। তামিম জিভে কামড় দিয়ে বলল, সরি।
অর্পা সবার উদ্দেশ্যে বলল, আমার আড্ডা এখানেই শেষ। এখন তোরা মনের খুশিতে মেয়ে করে গদগদ কর। এতদিনেও মানুষ হলি না। অর্পা দুম করে উঠে চলে গেল। সবাই রোশানের দিকে চেয়ে বলল, তোকে বলবো না তো। রোশান দীর্ঘশ্বাস ছাড়ল। রাত 12:42। অর্ষা হাই তুলছে, ডান হাতে চোখ টুলে বড় দেয়াল ঘড়ির দিকে তাকালো। ল্যাপটপ বন্ধ করে দিল। চুলগুলো এলোমেলো করে উঠে গেল। অনেক ক্লান্ত লাগছে, শরীর ম্যাজম্যাজ করছে। ফ্রেশ হয়ে চুলগুলো বেঁধে লাইট অফ করে বিছানায় গা এলালো। অনেক ধকল গেছে আজ। আগামীকাল অফিসে একটা মিটিং আছে, তারই প্রেজেন্টেশন তৈরি করলো রাত জেগে। চোখ বন্ধ করতেই চকিত হয়ে সাথে সাথে চোখ খুলে ফেলল। মনটা অশান্ত লাগছে, হঠাৎ করে ভালো লাগছে না। বালিশের নিচ থেকে মোবাইল বের করে ফেসবুকে লগ ইন করলো। সার্চ লিস্ট থেকে দর্শনের নাম বের করলো। অনেক দিন ধরে ওর আইডিতে ঢু মারা হয় না। ওর আইডিতে গিয়ে অর্ষা হতাশ হলো। আপডেট কিছু নেই। শেষ 1 মাস আগে একটা পিক পোস্ট করেছে। দর্শন তেমন অ্যাক্টিভ থাকে না, কখনো 2-4 লাইন পোস্ট করেনি। মাঝে মধ্যে নিজের পিক আপলোড করে, তাই দর্শনের সম্পর্কে কোনো ইনফরমেশন পায় না। ও কি করে, কেমন আছে, কিছুই বোঝা যায় না। অর্ষার ধারণা ওর অন্য আইডি আছে, নয়তো একটা মানুষ এত নির্লিপ্ত কি করে থাকতে পারে। অর্ষা দর্শনের পিকটার দিকে কিছুক্ষণ চেয়ে রইল। তারপর ওর আইডি থেকে বের হয়ে হাবিজাবি কতগুলো নাম সার্চ করে সার্চ লিস্ট থেকে দর্শনের নাম সরিয়ে দিল। যদি কেউ দেখে ফেলে, অর্ষা মোবাইল কেউ ধরবে না, তবুও মনের তৃপ্তির জন্য এ কাজ করে। অর্ষা মোবাইল রেখে চোখ বন্ধ করলো। কিছুক্ষণ অশ্রু বিসর্জন দেওয়া জরুরি। অতীত ওকে ভালো থাকতে দেয় না। যতই কাজে ব্যস্ত থাকুক, নিজেকে ব্যস্ত রাখুক, সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে যাক না কেন, অতীতের স্মৃতিগুলো কিছুতেই মন থেকে মোছা সম্ভব না। প্রফেশনাল পর্যায়ে যতই সাকসেস হোক না কেন, ব্যক্তিগত জীবনে সে পিছিয়ে আছে। ব্যক্তিগত জীবনের হারকে প্রফেশনাল লাইফের সাকসেস দিয়ে ঢাকা যায় না। অর্ষা পারছে না, তাই ফলাফল স্বরূপ চোখের পানি পড়ছে। প্রিয়া অর্পাকে মেসেঞ্জারে কল দিল। গতকাল রাতেই ফেসবুকে অর্পার একটা পিক দেখেছে। পিকটা ঢাকার স্বনামধন্য একটা রেস্টুরেন্টের প্রবেশদ্বার। অর্পা নিশ্চয়ই দেশে ফিরেছে। রাতেই কল দিতে চেয়েছিল, কিন্তু এত রাতে কাউকে কল দেওয়া অনুচিত ভেবে আর দেয়নি। আজকে অফিসে এসে কাজের ফাঁকে অর্পাকে কল দিল প্রিয়া। অর্পা শুয়েছিল। প্রিয়ার কল দেখে উৎসুক হয়ে উঠে বসে। কল রিসিভ করে উৎফুল্ল মনে